অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমি সারিকা। এমন অনেক মানুষ আছেন যারা নিজেদের জীবন ও কর্মের মধ্য দিয়ে আলো ছড়িয়ে যান। তারা নিজেরাও জানেন না কিংবা জানতে চান না সেই আলো কতদূর পর্যন্ত ছড়াচ্ছে, কিন্তু আমরা যারা তাদের আলোর পরশে ঋদ্ধ হতে চাই, তাদের সান্নিধ্য পেতে চাই, তাদের জীবনকে অনুসরণ করে পথ চলতে চাই, তাদের জন্য অপেক্ষা করছে সুন্দর একটা মুহূর্ত। প্রিয় দর্শক, আমাদের সাথে আছে আমাদের সবার শ্রদ্ধা এবং সবার পছন্দের মানুষ আফজাল হোসেন। কেমন আছেন ভাইয়া? অনেক ধন্যবাদ খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য। মাই প্লেজার ভাই। আপনাকে আমরা পাই না, আপনাকে যখনই পাই আমরা আসলে খুব অধীর আগ্রহে আসলে অপেক্ষা করতে থাকি কোন দিন আপনাকে পাবো। এবং প্রথমে একটু বলতে চাই, আজকে আপনাকে একটু ভিন্ন দেখাচ্ছে, এটার পেছনে আসলে কি চলছে? ভিন্নই দেখাচ্ছে। এটার কারণ হলো এই যে একটা নতুন সিনেমা অভিনয় করছি, সেখানে একটা চরিত্রের জন্যে এই গেটআপটা দরকার। সেখানে গত 2 মাস ধরে এটি রক্ষা করে চলতে হচ্ছে। সেই চলচ্চিত্রকে আসলে শুটিং হয়ে গেছে? এটা হয়েছে প্রায় 80% কাজ হয়ে গেছে, আর 2-3 দিন কাজ হবে। এটার নাম হচ্ছে শিল্পজীবী। ইয়াং একটা গ্রুপ এই ফিল্মটা বানাচ্ছে। আর আমি আসলে বহুকাল হয়তো অভিনয় করি, কিন্তু এই বয়সের এই প্রান্তে এসে নতুনদের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। দুই প্রজন্মের আসলে দুই রকম চিন্তা ভাবনা যখন একসাথে কম্বাইন্ড হয়, ইট ক্রিয়েটস সাম কাইন্ড অফ ম্যাজিক। নিজে অভিনয় করো, জানো যে হয়তো তুমি একটা বিষয় একভাবে অভিনয় করছো, একটা সংলাপ হয়তো তুমি এমনভাবে দিয়ে আসছো, তোমার মতো করে তুমি দিয়ে আসছো, কিন্তু কোনো একদিন হয়তো নতুন একজনের কাছ থেকে তুমি দেখলে যে সে এই সংলাপটা বা এই ধরনের সংলাপটা এইভাবে বললো বা তার ভাবনাটা এইভাবে কাজ করলো, তখন কিন্তু মনে হয় যে সময়ের একটা শক্তি আছে। একদম সময় মানে যে মানুষকে বলে যে সবুজ রাখে, তার মানে সবুজ থাকা হচ্ছে এইভাবেই, যে ধারাবাহিকভাবে থাকা অ্যাকচুয়ালি ওই টাইমের সাথে। একটা জায়গায় আমি চলে যাচ্ছি আর একটা জায়গায় আসছে কেউ, আমার দেখাটা এখান থেকে এখানে, ওর দেখাটা এখান থেকে, পারস্পরিক দেখাদেখির মধ্যে একটা চমৎকার জীবন কাটে। মানে এক্সচেঞ্জটা আসলে ভীষণ সুন্দর। যে আপনার কাছ থেকে, এবং আমার শুনে ভীষণ ভালো লাগলো যে আপনার কাছ থেকে আমরা যখন সবসময় বলি, যে আমরা একটু আগে ইন্ট্রোতেও বলেছি যে আপনার কাছ থেকে আমাদের সবার শেখার অনেক কিছু আছে, এবং আপনার থেকে সারিকা শেখার যে কোনো মানুষের কাছ থেকে আছে। এমনকি যে কিছুই করছে না, ফল বিক্রি করছে রাস্তায়, হেঁটে যেতে যেতে আমি যদি দূর থেকে খানিকক্ষণ তাকে দেখি, একজন অভিনেতার জন্য সেটাও শেখা। ওয়াও, হ্যাঁ, আপনার এই জেনারসিটি অ্যাকচুয়ালি আপনাকে আলাদা করে তোলে। এবং আপনি যেটা বলছিলেন যে নতুন ডিরেক্টর থেকে আপনি শিখছেন, এবং এরকম অনেস্টির সাথে আসলে বলে এরকম মানুষ খুব কম আমি শুনেছি। এবং আপনার কাছ থেকে যতই শুনি কথা, ততই আসলে মনে হয় যে আসলে না 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 ভাই, আমি অনেস্টলি বলছি ফ্রম মাই হার্ট, আমি আপনাকে অনেক বছর আগে থেকে মানে পরিচয় হয়েছে, এবং যখনই দেখি ইউ আর অলওয়েজ সো ডাউন টু আর্থ অ্যান্ড হাম্বল। মানে এটা আচ্ছা, ইন্টারভিউতে তো তুমি আমাকে প্রশ্ন করবে সব, কিন্তু এরকম একটা ক্যামেরার সামনে একটা বিষয় বলি, তোমাকে যখন আমি প্রথম দেখি, যে তুমি যখন অভিনয় প্রথম আসলে, তখন তোমাকে চিনি না, শুধু দেখে মনে হচ্ছিল এই মেয়ে দুনিয়া জয় করতে আসছে। থ্যাংক ইউ ভাই, ইট মিনস আ লট টু মি, ইট মিনস আ লট টু মি কামিং ফ্রম ইউ। ভাই, এবার একটু আবার কাজের প্রসঙ্গে চলে যাই। যেটা বলছিলেন যে আপনাদের চলচ্চিত্রের কথা বলছিলেন, সেই চলচ্চিত্রকে আসলে হলে রিলিজ হচ্ছে নাকি সেটা ওয়েবের জন্য, যেটার কথা বললেন? এটা আমি আসলে জিজ্ঞাসা করি নাই। একটা যেমন অতি সম্প্রতি রিলিজ হয়েছে, এটা ওই বঙ্গতে রিলিজ হয়েছে, এটা হচ্ছে মেসমেট। এটাও বানিয়েছে নতুন একদল ছেলে মেয়ে। জন মিল্টন হচ্ছে এটা ডিরেক্টর। মানে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, এবং এটি 2 বছর আগে শ্যুট করেছিলাম। এখনকার সময় যখন আসলে স্ক্রিপ্ট চুজ করছেন, চরিত্রের ক্ষেত্রটা আসলে কোন জায়গাটা আপনার কাছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট? তোমাকে একটা কথা বলি, সেটা হলো আমি 75 সাল থেকে অভিনয় শুরু করেছি, লম্বা সময়, এবং অনেক লম্বা সময়। আর আমি খুবই সৌভাগ্যবান যে টেলিভিশন তখন একটাই টেলিভিশন, এবং সেখানে মেধাবী প্রতিভাবান অজস্র প্রযোজক ছিলেন, যাদের প্রত্যেকের নাটক
দর্শক খুব পছন্দ করতেন এবং সৌভাগ্যক্রমে এদের সমস্ত ভালো নাটকগুলোতে অভিনয় করার সুযোগ আমার হয়েছে এবং অসাধারণ অসাধারণ চরিত্রেও। কিন্তু বলবো কি, এই চরিত্রগুলো সবই ছিল আদর্শবান নায়কের চরিত্র, প্রেমিকের চরিত্র। আমি কিন্তু শিল্পী হিসেবে আমার একটা চাহিদা ছিল মনে মনে যে আমি একটু আলাদা কোনো কিছু করতে চাই, এবং আলাদা কিছু করতে চাওয়ার জন্য টেলিভিশনে কিন্তু আমি নিজে নাটকও লিখেছি। তো একটা বিষয় খেয়াল করেছি যে এমনকি আমি বছর চারেক আগে একটা ক্যারেক্টার করেছি যে ক্যারেক্টারটা অতটা ভালো লোক না। আমাকে প্রচুর মানুষ বকাঝকা করেছে, এই ভালো লোক না, খারাপ লোকের ক্যারেক্টার করবেন না। আমি তো অভিনেতা, আমার ক্ষুধাটা কিন্তু অন্য জায়গায়, ভালো খারাপ তো বিষয় না, বিষয়টা একটু অন্য রকম কিছু করার। তো এই বয়সটায় এসে যেটা সুবিধা সেটা হচ্ছে যে এখন যারা কাজের জন্য ডাকছে, এটা শুরু করেছিল মোস্তফা সরোয়ার ফারুকী তার লেডিস অ্যান্ড জেন্টলম্যান দিয়ে, সেটা একদম খুবই আমার সারা জীবন অভিনয় না করা একটা বিরোধ চরিত্র, আলাদা ধরনের চরিত্র। তো ওখান থেকে মোটামুটি এই যে এখানে এসে দাঁড়িয়ে বসে আমি যে দুটো কথা বললাম, মেসমেট এবং শিল্পজীবী, এই সবই কিন্তু খুব আলাদা ধরনের চরিত্র। এটা আমি অনেক বেশি উপভোগ করছি যে আগের মতো কোনো চরিত্রে আমি কিন্তু বেশ কিছুদিন আগে, বছর চারেক আগেও, নতুন কোনো কিছু এক্সপ্লোর করা, বছর চারেক আগেও আমাকে টেলিভিশনে ডেকে প্রেমিকের চরিত্র অভিনয় করতে বলছে। আর কত আচ্ছা ভাই, আপনি যে কথাটা বলছিলেন যে আপনার যে হাঙ্গার ফর আ গুড ওয়ার্ক বা নতুন কিছু করার যে হাঙ্গারটা, এটার জন্য অ্যাকচুয়ালি আপনি কাজ কম করেন কিন্তু বেছে করেন, বাট নতুন কিছু করেন, এই 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 জিনিসটা আসলে নতুন প্রজন্মদের মধ্যে কতটুকু লক্ষ্য করেন? ও আচ্ছা, এটা কিন্তু ধরো বলা ঠিক হবে না, কারণ আমরা একটা প্রজন্ম, আমাদের চিন্তাভাবনা এক ধরনের, নতুন প্রজন্মের চিন্তাভাবনা এক ধরনের। যেমন ধরো একটা ছোট্ট জিনিস বলি, সেটা হলো হয়তো খবরের কাগজে লেখা হলো যে এই অভিনেত্রী অত্যন্ত চাহিদা এখন, ও বা অমুক অভিনেতার অত্যন্ত চাহিদা এখন, সে সবচাইতে বেশি পয়সা উপার্জন করে, সে সবচাইতে বেশি নাটক করে, মানে এরকমই তো হয়। মানে বেশিটা হচ্ছে এখন ধরা হয় যোগ্যতা, একদম। হ্যাঁ, তো আমাদের কালে তো সব ছিল না। সুতরাং আমি তো আসলে এখনকার সময়টা একজনকে ধরে বলতে পারবো না দিস ইজ রং, দিস ইজ রাইট। তার একটা নিজস্ব স্ট্র্যাটেজি আছে, কারণ সে সময়ের সঙ্গে খেলছে। কাজ অনেক বেড়েছে, কিন্তু মান নিয়ন্ত্রণটা আসলে দেখছে কে? মান নিয়ন্ত্রণ বলে আমি একটা বিষয় বলি, সেটা হলো আমাদের দেশের অত্যন্ত ক্ষমতাধর একজন অভিনেতা আলী যাকের। একদম, অবশ্যই। আচ্ছা, আমি যদি চিন্তা করি যে উনি চলে গেলেন, নেই, উনি মঞ্চে অসাধারণ নাটক করেছেন, সেই হিসেবে মানুষ সবাই তাকে চেনে। টেলিভিশনে খুব হালকা মেজাজের কিছু নাটক করেছেন এবং তাকে হালকা মেজাজের মানুষ হিসেবে চেনে, কিন্তু বাস্তবে তো বিষয়টা খুব আলাদা। অত্যন্ত অভিজাত শ্রেণীর অভিনেতা তিনি, কিন্তু সুযোগ তো মেলেনি, না টেলিভিশনে না সিনেমায়। কিন্তু আমরা যখন উল্টো দিকে তাকাই, অন্য দেশের দিকে তাকাই, তখন দেখা যায় একজন অভিনেতা সে অভিনয় জীবন শুরু করবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে গেছে। ওই সুযোগ আমাদের হয় না আসলে, মানে সময় সাপেক্ষে আসলে সবকিছু। হ্যাঁ, এখানে সবকিছুর একটা অঙ্ক আছে, সবকিছুর একটা হিসাব আছে। সেই হিসাবে বহু ট্যালেন্ট নষ্ট হয়। ট্যালেন্টেড মানুষ বা আর্টিস্ট, যার প্রতিভাবান অনেক মানুষ কিন্তু সুযোগ পায় এবং অনেকে সুযোগ পায় না। আবার অনেকে হয়তো ভাইয়া মিসইউজও হয়, হয়তো অবশ্যই ইন্ডাস্ট্রির দ্বারাই হয়তো মিসইউজও হয়। অবশ্যই, কারণ যে একটা চরিত্রে অভিনয় করেছে, মানুষ খুব পছন্দ করেছে, দেখা গেল তাকে পরপর অনেকগুলো এই ধরনের চরিত্র করা দিল। একদমই সেটাই হয় ভাইয়া। ভাইয়া, কাজ নিয়ে এবং সবকিছু নিয়ে আসলে আমরা আবার কথা বলবো, কিন্তু ছোট একটি বিরতির পর। দর্শক, ফিরছি বিরতির পর। ৭৫ সাল থেকে শুরু করেছি, এটা 2024। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে এত এই লম্বা সময় ধরে আমি এই বিষয়টির সঙ্গেই শুধু থেকে আনন্দ লাভ করি। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বিটেক এক্সপার্ট হেয়ার কেয়ার আমার আমিতে। কথা হচ্ছিল আমাদের সবার পছন্দের আফজাল ভাইয়ের সাথে। ভাইয়া, যাওয়ার আগে অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, কিন্তু এবার একটু জানতে চাই যে মঞ্চে কি এখনো সময় দেওয়া হচ্ছে কি না, বা মঞ্চ আপনাকে কতটুকু ব্যস্ত রাখছে? শুধুমাত্র মনের আনন্দ, নিজেকে উপভোগ করবার জন্য, এটা হচ্ছে প্রধান।
তো একটা পর্যায়ে জীবনে যতদিকে সফলতা আসুক না কেন, একটা দুঃখ, একটা পীড়ন মনের ভেতর থাকে যে আমি তো এই জায়গা দিয়ে শুরু করেছিলাম, এই মঞ্চের সঙ্গে আমার আর সম্পর্ক নেই। তো সেরকম একটা কষ্ট চলছিল এবং একটা সৌভাগ্য আমার, ওই সময় মাসুম রেজা একটা নাটক লিখলেন মানে আমাকে ভেবে। নাটকটা খুবই খুবই চমৎকার এবং সেটি নির্দেশনা দেবেন নাসিরুদ্দিন ইউসুফ। সেই অনুযায়ী আমরা কাজ শুরু করে দিলাম। প্রায় 3 মাস রিহার্সাল করে যখন মঞ্চস্থ হতে যাবে তখন আমি একটা নিউমোনিয়া আক্রান্ত হয়েছিলাম। তো ওইটা পিছিয়ে যায়। ওই পিছিয়ে যাওয়ার পর থেকে এখন যেটা সমস্যা, যে বহুবিধ ঘটনা ঘটছে, ওইটা আর খুব বেশি এগোয়নি, ওই জায়গায় দাঁড়িয়ে আছে, মানে তৈরি সবাই। সেই দিনটার জন্য মনে আমরা সবাই অপেক্ষা করবো, এবং এখন দর্শকরা যারা আসলে জানতেন না তারাও যারা এখন জানলেন তারাও মনে হয় সেটার জন্য আসলে অপেক্ষা করবে। এমন দুটো কাজ আপনি করেন যেই কাজটা আসলে শুধুমাত্র আপনার নিজের একাকিত্বভাবে একাই সেটার উপর, মানে ওয়ান ম্যান আর্মি কাজ, এবং যে কাজটা করতে আপনি ভীষণ ভালোবাসেন, ছবি আঁকার লেখা। জি, সে দুটো নিয়ে যদি একটু কিছু বলেন। যে আঁকতে পারে সেই যদি একটা লম্বা সময় না আঁকে তাহলে কিন্তু আবার তাকে অলমোস্ট নতুন করে শুরু করতে হয়। আচ্ছা, তাই? হ্যাঁ, ছবিটা আঁকতে আর লিখতে কাউকে দরকার হয় না। সেটাই মানে আমি যদি অন্য কিছু একটা পরিকল্পনা করি যে আমি একটা নাটক বানাবো, আমি একটা সিনেমা তৈরি করব, যে কাজটি করতে যাই না কেন সেটা হলো আমার অনেকগুলো মানুষের সহযোগিতা দরকার। অবশ্যই, একদমই তাই ভাই। এবং আপনি সবসময় আসলে মাল্টিটাস্কিং করে এসছেন, কিন্তু মূলত আপনার যারা ফ্যান বেস বা আপনাকে যারা আসলে অনুকরণ করে, অনুসরণ করে, এবং অজস্র মানুষের ভালোবাসা আপনার ঝুড়িতে, এবং আমি এক কথায় বলতে পারি যে অনেকে আপনাকে আইডলাইজ করে, এবং সেটার কারণে হয়তো কিছুটা রেসপন্সিবিলিটিও থাকে একটা মানুষের ঘাড়ে, অবশ্যই সেটা সোশ্যাল রেসপন্সিবিলিটি হোক বা সেটা আসলে কতটুকু আপনি সেটার বোধ করেন। অনেক ছোট, সুতরাং অনেক কিছু তোমার দেখা হয়নি। যেমন আমি টেলিভিশনে অভিনয় করেছি এমন না, কিন্তু আমি ধারাবাহিক অভিনয় করে গেছি তা না। আমার কখনো মনে হয়েছে আমি অভিনয় করব না। কেন মনে হয়েছে? সেটা হলো টেলিভিশন একটা, এবং ওখানে আমি একটু আগে বলেছি যে যে কোনো প্রেমের নাটক, যে কোনো আদর্শ যুবকের চরিত্র, সেটাতে আমার কথা ভাবা হতো। তো একসময় তো নিজেরও মনে হতো যে কেন আমি একই রকম এগুলো করতে থাকবো, তার চাইতে না করি কিছুদিন, না করে আবার নতুন করে যখন আসবো তখন এটা আমার কাছে আর একটা নতুন অনুভূতি নিয়ে আসবে। তো এবং একই সঙ্গে এটা কিন্তু এক ধরনের যারা নাটক দেখে তাদের জন্যই কিন্তু একটা সম্মান, যে তারা যেন মনে করতে পারে যখন আমি করছি সেটা বিশেষ কিছু। অবশ্যই, মানে এমন নয় যে আমি এটা করলে আমার খ্যাতি হবে বলে আমি করছি। খ্যাতি খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়। বিষয় হচ্ছে নিজে যে কাজটি করছি সেটা যেন অন্যেরা গুরুত্ব দিয়ে দেখে। আর যদি কেউ গুরুত্ব দিয়ে দেখে, তাদের সম্মান করে নিজের জীবন যেভাবে চালানো উচিত, যে তারা কোনো মানে একটা জীবনযাপনের কোনো বিষয় যেন আহত না হয়। প্রতিটা মানুষেরই আসলে দায়িত্ববোধ থাকে, কিন্তু আপনাদের ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন এবং একটু আলাদা। তো সেই ক্ষেত্রে আসলে আপনার কি মনে হয় যে এটা মেনটেন করাটা কি খুব বেশি কঠিন কিনা? কঠিন, সহজ নয়। কারণ মানুষ পছন্দ করে সেই একটা প্রভাব কিন্তু ভেতরে থাকে। এই প্রভাবে বহু মানুষ ভেসেও যায়। কিন্তু যদি ভেবে নিতে পারি যে পছন্দ করছে, তা ওই করছে এই জন্য যদি একটা রেসপেক্ট তৈরি হয়ে যায়, এবং যদি মনে হয় যে আমাকে এটা ধরে রাখতে হবে, এবং কিভাবে ধরে রাখা সেটা হচ্ছে যে আমি যে কাজগুলো করি, যা করি, আমি যেভাবে চলি, যেভাবে বলি, তা যেন অপরকে অনুপ্রাণিত করে, মানে কাউকে যেন আহত না করে। আপনার হাত ধরে বাংলাদেশ বিজ্ঞাপনের এই জায়গাটা আসলে নতুন একটা মাত্রা পেয়েছে। তো সেটা আসলে আপনি বিইং অ্যান অ্যাক্টর বা বিইং অ্যান আর্টিস্ট, সেই জায়গা থেকে যে নতুন করে ভাবনার বিষয়টা বা এই ক্রিয়েটিভ সাইডটা যে আপনার ভিতরে আছে সেটা এক্সপ্লোর বা সেই জার্নিটা আসলে কিভাবে আপনি সেট করেছিলেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে বিজ্ঞাপন বিষয়টা যে আমি খুব ভালো করে বুঝতাম এটা মোটেও ঠিক নয়। আচ্ছা, কিন্তু হ্যাঁ, আমার সব কিছু গুরুত্ব দিয়ে দেখার বা কৌতূহলী হয়ে দেখার একটা অভ্যাস আছে ছোটোবেলা থেকে। আমার মনে হতো যে একজন আইসক্রিমওয়ালা আর একজন হাওয়াই মেঠাওয়ালা
দুজনেই ঘন্টা বাজায়, যখন পাড়া দিয়ে হেঁটে যায় ঘন্টা বাজায়, কিন্তু ঘরে থাকা মানুষগুলো কিন্তু ঘন্টা শুনে বুঝতে পারে এটা হাওয়াই মিঠাই, হ্যাঁ, নাকি আইসক্রিম। তার মানে কি? তার মানে ওই ডিস্টিংশনটা কিন্তু আছে এবং দুইটারই একটা আর্ট আছে, মানে এটাই বিজ্ঞাপনের প্রথম পড়া আমার মনে হয়েছে। আমি বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হওয়ার কারণ হচ্ছে বিজ্ঞাপন আমি বুঝি সেটার কারণে না। আমি আর্ট কলেজে পড়াশোনা করেছি, আমি থিয়েটার করি, এবং যেহেতু আমি এই ক্ষেত্রগুলোতে থাকতে চাই, আমার একটা রুটি রুজি সংস্থান দরকার, এবং সেটা মনে হয়েছিল বিজ্ঞাপন এই কারণে যে আমি যদি এটা করি, এখানে স্ক্রিপ্ট লেখার যে বিষয়টা সেটা আমি দেখতে পারবো, আমি একটা ফিল্ম বানানোর বিষয় যে ধারণাটা, সেই ধারণাটা হয়তো আমি মাথায় আনতে পারবো, এরকম নানাবিধ যে বিষয়গুলো আছে, মনে হয়েছিল যে এইগুলো সম্মিলন একটা করানো আমার জন্য খুব কঠিন হবে না। আসলে আমরা সবাই এটা বিলিভ করি যে ইউ আর এভারগ্রিন। এভারগ্রিন আর থাকলাম কি করে? কিন্তু তারপর আপনি বেশ লম্বা সময়ের সাক্ষী, আমাদের ইতিহাসের সাক্ষী। লম্বা সময়ের সাক্ষী, এটা আমার মনে হয়। আমি খুবই সৌভাগ্যবান যে 75 সাল থেকে শুরু করেছি, এটা 2024। সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা যে এত এই লম্বা সময় ধরে আমি এই বিষয়টির সঙ্গেই শুধু থেকে আনন্দ লাভ করি। এবং আমরা যদি একটু 75-এর আগেও যাই, আমাদের বাংলাদেশের ইতিহাসের সময়টাও আপনি সাক্ষী, এবং সেই 71-এর সময়টা, সেটা সম্পর্কে আপনি আসলে কিসের কিসের সাক্ষী, সেই সম্পর্কে আমরা কথা বলবো কিন্তু আমাদের পরবর্তী সেগমেন্টে। দর্শক, ফিরছি বিরতির পর। প্রত্যেক মানুষ কিন্তু কিছু হতে চায়, যে আমি ধরে নিলাম যে আমার কোনো সাধ্য নেই, আমি একটা দোকান দেবো, তাও তো হতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু কোনো হতে চাওয়া নাই। দর্শক, ফিরে এলাম বিরতির পর। ভাই, আজকে 14ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস, এবং এই দিনটাকে ঘিরে আসলে আপনি নতুন প্রজন্মদেরকে আসলে এমন কি বলতে চান, বা আপনার দর্শন কি, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। নিশ্চয়ই তরুণরা এখনো পর্যন্ত একটা কথায় যেটা বোঝা দরকার, যে তৎকালীন সরকার আসলে কি চেয়েছিল যে এরা জাতি হিসেবে এত উচ্চ মানের, তাদের এই মানটাকে ধ্বংস করা, শুধু মানুষকে গুলি করে মেরে ফেলা না, যারা বুদ্ধিজীবী, যারা দেশের সম্পদ, যারা লেখে, যাদের ভাবনায় এক ধরনের উচ্চতা আছে, চিন্তায় এক ধরনের বিরাটত্ব আছে, এদেরকে নিঃশেষ করে দেওয়া মানে হচ্ছে মানুষের মেরুদণ্ডকে আঘাত করা। তো সেই পরিকল্পনা অনুযায়ী এই কাজটি করা হয়েছিল, এবং দেশ স্বাধীন হয়েছে, নতুন পতাকা পেয়েছে, মানুষ আনন্দ করেছে, কিন্তু সবারই তো অনুভব হয়েছে যে হারিয়েছি কি। হ্যাঁ, যাদের আমরা হারিয়েছি, সেরা শিক্ষক, কবি, সেরা চলচ্চিত্র নির্মাতা, সেই সময়কার যারা প্রধান পুরুষ, প্রধান কর্তা নানান ক্ষেত্রে, তাদেরকে আমরা এই যুদ্ধের জন্যে হারিয়েছি। এটা একটা বিরাট কর্তব্য আমাদের এখন, এই যে আমরা যেন তাদের যে প্রাণদান, সেই প্রাণদানটাকে আমরা গৌরবান্বিত রাখতে পারি, মানে আমাদের সমস্ত মূল্যবোধটা নিজেদের ভেতরে ধারণ থাকে, যে ওরা আমাদের জন্য প্রাণ দিয়েছে, এই দেশটার জন্য প্রাণ দিয়েছে, এবং শত্রু হচ্ছে মেধার কারণে। আমরা যেন সেটা মনে রাখি, এবং কোনোভাবেই যেন তাদেরকে মানে আমরা খুব নেপথ্যের মানুষ হিসেবে চিন্তা না করি, তারা আমাদের সামনের এবং নিজের অন্তরের বলে বিবেচনা যেন করতে পারি। একদমই সত্যি ভাই, এবং আমি মনে করি আমাদেরও আসলে একটা দায়িত্ব রয়েছে, যে আমারও যেহেতু মেয়ে আছে, যে আমাদের পরবর্তী প্রজন্ম পর্যন্ত আসলে সঠিক ইতিহাসটা আসলে পৌঁছে দেয়া, এবং এই দিনগুলোর বিশেষত্ব এবং সব কিছু আসলে এটা প্রপারলি নেক্সট জেনারেশনের কাজ পর্যন্ত এটা ক্যারি আউট করাটা, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিন্তু মুশকিল হলো কি, আমরা তো আসলে ভাবি না যে ক্যারি আউটটা কীভাবে করতে হবে। শুধু যদি আমি টেলিভিশনে আলোচনা করি তাহলে তার ক্যারি আউট করা যায় না। মানে বিষয়টা হচ্ছে কি, নানাভাবে চিন্তা করা উচিত যে কিভাবে এই বোধগুলো, এই মানে মানুষের ভেতরে যেন থাকে। মানুষের গৌরবটা ধরে রাখা তো অত্যন্ত মানে প্রধান একটা বিষয়, যে
প্রত্যেক মানুষের নিজস্ব কিন্তু একটা গৌরব আছে। আমরা কিন্তু লক্ষ্য করি যে গৌরবটা কোত্থেকে আসে। গৌরবটা কি আমি গৌরবান্বিত বললেই আমি গৌরবান্বিত হব, তা তো না। আমাকে একটা দীর্ঘদিন এর পরিকল্পনায়, পরিচর্যায়, চিন্তায়, চেতনায়, ভাবনায় এবং নানাবিধ নানান রকম উপায়ে নিজেকে কিন্তু তৈরি করতে হয়। এখন সেই তৈরি করাটা যদি প্রত্যেকটা মানুষ তার স্বক্ষেত্রে নিজেদেরকে তৈরি করে, তাহলে যে বাংলাদেশটা হবে। আর বহু মানুষ আছে যেটা মনে করে যে এইটা কেন হচ্ছে না, ওইটা কেন হচ্ছে না, ওইটা কেন হলো, এটা কেন হলো, এবং মনে করলো যে এটাই আমার সমাজের প্রতি, দেশের প্রতি দায়িত্ববোধ যে আমি সব প্রশ্ন করছি। কিন্তু প্রশ্ন করাটা সবচেয়ে বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি কি করছি, অন্যে কি করছে সেটা আমার কাছে কম গুরুত্বপূর্ণ। আমি কি করছি, আমাকে সেই জবাবটা দিয়ে তারপরে অন্যের দিকে তাকানো উচিত যে সে কি করছে। একদমই তাই। ভাই আবারও একটু আপনার প্রসঙ্গে ফেরত আসতে চাই। লম্বা সময়ে পার করেছেন, অনেক অর্জন আছে, অনেক কিছু আছে, কিন্তু কখনো কি জীবনের হিসেব নিয়ে বসেছেন কিনা? কোনো কিছু অপ্রাপ্তি এমন কিছু আছে যেটা পাওয়া হয়নি বা রয়ে গেছে? না, একেবারেই না সারিকা। কারণ আমি হয়তো অনেক জায়গায় একই কথা খুব বারবার বলি, প্রত্যেক মানুষ কিন্তু কিছু হতে চায়। যে আমি ধরে নিলাম যে আমার কোনো সাধ্য নেই, আমি একটা দোকান দেবো, তাও তো হতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কিন্তু কোনো হতে চাওয়া নাই। আমি মনে করি যে আমি একটা জীবন পেয়েছি, এই জীবনটাকে আমি উপভোগ করব কিভাবে, আমার মতো করে। আমার মতো করে কি, আমি যে বিষয়গুলো পছন্দ করি ওগুলোর সঙ্গে জড়িত থাকব, ওগুলোই আমার মতো করতে থাকব, এবং সেটাই আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এবং মনে করি যে আমি অত্যন্ত সৌভাগ্যবান যে আমি অনেকগুলো কাজ করতে পারি ইচ্ছা করলে। চমৎকার ভাই, আনন্দ সবসময় অটুট থাকুক এবং আপনি সমানভাবে নিজের জীবন উপভোগ করতে পারেন, সেই প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিদায় নিব। কিন্তু যাওয়ার আগে আপনার জন্য একটা উপহার আছে। অনেক অনেক ধন্যবাদ আমাকে ডাকবার জন্য। থ্যাংক ইউ। দর্শক, আমরা আমাদের এই শ্রদ্ধা এবং প্রিয় মানুষের মুখ থেকে অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম। সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবারও দেখা হবে। অ্যালমন্ড, অলিভ, পিনাট, সেসম ও ভিটামিন ই সমৃদ্ধ বিটেক এক্সপার্ট নন স্টিকি হেয়ার কেয়ার অয়েল চুল লম্বা করে, চুল হয় আরো বেশি ঘন, কালো ও মজবুত। বিটেক এক্সপার্ট, স্টে ইয়াং।